জাস্টিন ট্রুডোর পর লিবারেল পার্টির নেতৃত্বের আসনে যারা বসতে চান তাদের সম্পর্কে মোটামুটি আমরা জেনে গিয়েছি। আজ ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, ফর্মার ফাইন্যান্স মিনিস্টার অ্যান্ড ডেপুটি প্রাইম মিনিস্টার, আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেছেন। তার আগে সাবেক গভর্নর ব্যাংক অফ কানাডা মার্ক কার্নি তিনি তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন। এর মাঝখানে হাউস লিডার ক্যারিনা গোল্ড তিনিও প্রথমে একটি ভিডিও বার্তায়, পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করে তার প্রার্থিতা ঘোষণা করেছেন। লিবারেল পার্টির সমর্থকদের সামনে এখন প্রধানত 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী হিসাবে তাদের বিবেচনার জন্য আছে। আরও কয়েকজন প্রার্থী আছেন, সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়, ফলে আলোচনায় তাদেরকে আর আনলাম না। কিন্তু মূলত যে 3 জন প্রার্থীকে নিয়েই আলোচনা হবে, সেই 3 জন প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি আবার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং মার্ক কার্নিকে নিয়েই হচ্ছে। কিন্তু ক্যারিনা গোল্ড তিনিও একজন উল্লেখযোগ্য প্রার্থী। ক্যারিনা গোল্ড তিনি হাউস অফ কমন্সে হাউস লিডার, আমরা যেটিকে বলি সংসদীয় দলের নেতা। এর আগে তিনি চিলড্রেন অ্যাফেয়ার্স, ওমেন্স অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রীও ছিলেন এবং চাইল্ড কেয়ার বিষয়ক যেই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে তিনি আজকের যে গতকালকে তিনি যে প্রেস কনফারেন্স করেছেন সেই প্রেস কনফারেন্সে জানিয়েছেন। যাই হোক, আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় আছে। যদি আরও কেউ প্রার্থী হতে চান তারা প্রার্থিতা ঘোষণা করতে পারবেন। আর 27 জানুয়ারি পর্যন্ত সময় আছে যারা লিবারেল পার্টির সদস্য পদ নিতে চান। বলাই ভালো, বলে রাখি, 14 বছর বয়স থেকে ঊর্ধ্ব ক্যানাডিয়ান সিটিজেন অথবা ক্যানাডিয়ান পিআর তারা সাইন আপ করে লিবারেল পার্টির সদস্য হতে পারবেন এবং আগামী কনভেনশনে তারা নেতৃত্ব নির্বাচনের যে ভোট হবে সেখানে ভোট দিতে পারবেন। এবং লিবারেল পার্টির সদস্যপদ গ্রহণের জন্য কোনো ধরনের ফি দিতে হয় না, জাস্ট তাদের ওয়েবসাইটে ঢুকে সাইন আপ করলেই আপনি মেম্বার হয়ে যাবেন। একটু সংক্ষেপে যে 3 জন প্রার্থী আছেন, যেহেতু এখন 3 জনই আমাদের সামনে লিবারেল পার্টির নেতৃত্বের লড়াইয়ে নাগরিকদের কাছে, লিবারেল পার্টির সমর্থকদের কাছে, সদস্যদের কাছে তাদের বক্তব্য নিয়ে হাজির হবেন। সো এই 3 জনের বিষয় নিয়ে একটু কথা বলি। এই 3 জন প্রার্থীর মধ্যে কারিনা গোল্ড তিনি হচ্ছেন সবচেয়ে বয়সে কনিষ্ঠ, মাত্র 37 বছর বয়স তার বাইরে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের বয়স এখন 56 আর মার্ক কার্নির বয়স 59। ক্যারিনা গোল্ড অবশ্য বলেছেন যে লিবারেল পার্টির সদস্যরা, ক্যানাডিয়ানরা একজন সাংবাদিক কিংবা সেন্ট্রাল ব্যাংকারের চাইতে একজন রাজনীতিককেই নিশ্চয়ই বেশি পছন্দ করবেন, লুফে নেবেন। এই কারণে রাজনীতিক হিসাবে আমি একেবারেই ফুল টাইম, আমি সবসময় নাগরিকদের গত 2 টার্মে 10 বছর সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং তিনি বলছেন যে তিনি যেহেতু ফুল টাইম নাগরিকদের, জনগণের ভালো মন্দ সেই সবের জন্যই তিনি তার সময় ব্যয় করেন, ফলে তিনি মনে করেন যে লিবারেল পার্টির সদস্যরা তার এই বিষয়টি বিবেচনা করবেন লিডার হিসাবে। কারণ তিনি লিডার যদি হন এবং প্রধানমন্ত্রী হন, তিনি সবচেয়ে বেশি জনগণের আকাঙ্ক্ষা, জনগণের পালস তিনি বুঝবেন। কারণ তিনি সন্তানের মা, তিনি নিয়মিত গ্রোসারি করতে যান, তিনি হেলথ কেয়ার নিতে যান, তিনি তার বাচ্চা স্কুলে যায়। ফলে প্রত্যেকের যে নাগরিকদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তিনি সবচেয়ে ভালো বুঝেন। যাই হোক, মার্ক কার্নির আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তিনি নিজেকে উপস্থাপন করেছেন একজন আউটসাইডার হিসাবে, পলিটিক্সে, রাজনীতিতে আউটসাইডার হিসাবে, অবশ্যই লিবারেল পার্টির রাজনীতিতে আউটসাইডার। কিন্তু আমরা জানি, আমরা যারা রাজনীতির ভেতরের অন্দরমহলের খোঁজখবর রাখি, আপনারা যারা অন্দরমহলের খোঁজখবর রাখেন তারা জানেন যে তিনি ঠিক একেবারে যতটা ভাবছেন, যে যতটা যেভাবে বলার চেষ্টা করছেন যে মার্ক কার্নি আউটসাইডার, তিনি ঠিক সেই অর্থে আউটসাইডার না। কারণ লিবারেল পার্টির ইকোনমিক পলিসি, আগামী নির্বাচনের তার যে প্ল্যাটফর্ম হবে সেই প্ল্যাটফর্মের তার ইকোনমিক পলিসি রচনার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল এবং তিনি সেই কাজটি আসলে করছিলেনই। ফলে কোনো না কোনোভাবে তার লিবারেল পার্টির সঙ্গে সম্পৃক্ততা ছিল। জাস্টিন ট্রুডো তিনি তার বক্তব্যে পরিষ্কারভাবেই বলেছেন যে গত 1 থেকে 1.5 বছর ধরেই তিনি চেষ্টা করছিলেন মার্ক কার্নিকে সক্রিয় রাজনীতিতে নিয়ে আসতে। তিনি তাকে বাই ইলেকশনে
তাকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেছেন, তিনি তাকে ফাইন্যান্স মিনিস্টার করার চেষ্টা করেছেন, রাষ্ট্রের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তিনি আসলে সেই অর্থে রাজনীতিতে আসতে চাননি। সো সেই দিক থেকে বিবেচনা করলে একদিকে বলা যায় যে তিনি রাজনীতির বাইরে থেকেছেন, বাইরে থেকেও তিনি সার্ভ করেছেন। আবার আরেকদিকে বলা যায় যে যেহেতু তিনি লিবারাল পার্টির জন্য নানা রকম পলিসি লেভেলে কাজ করেছেন বা পরামর্শ দিয়েছেন, সেই ক্ষেত্রে একেবারে তিনি আউটসাইডারও নন। তবে তার সবচেয়ে বড় সাকসেস হচ্ছে ইকোনমিক ম্যানেজমেন্টে। এই মুহূর্তে কানাডার জন্য সবচেয়ে দরকার পলিটিশিয়ানের চাইতেও একজন ভালো ইকোনমিক ম্যানেজার, সেটি তিনি নিজেও বলছেন এবং অনেকেই এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন। ফলে সেই জায়গা থেকে মার্ক কার্নির একটি আলাদা ইমেজ তৈরি হয়েছে, তার ব্যাপারে আলাদা একটা আবেদন তৈরি হয়েছে। ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড তিনি অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, যদিও তিনি বলেছেন যে তিনি জনগণের স্বার্থে যে কারো বিরুদ্ধে, এমনকি নিজের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও লড়াই করতে, প্রতিবাদ করতে, দাঁড়িয়ে যেতে তিনি দ্বিধা করেন না। সেটি তিনি দেখিয়েছেন জাস্টিন ট্রুডোর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে। কিন্তু তার সেই পদত্যাগটি নিয়ে খোদ দলের মধ্যে নানা রকম অসন্তোষ আছে, কারণ সবচেয়ে বড় যে প্রশ্নটি নাগরিকদের তো বটে, লিবারেল পার্টির ভেতর সবচেয়ে যে উচ্চারিত হচ্ছে সেটি হচ্ছে যে ফল ইকোনমিক আপডেট ঘোষণার ঠিক আগ মুহূর্তে একই দিনে সকালবেলা রেজিগনেশন দিয়ে দেওয়াটা, সেটি কোনো বিবেচনায় কেউ গ্রহণ করতে পারছেন না। সরকারকে, দলকে একেবারে একটা বিপদের মুখে ঠেলে দেওয়া হিসেবে দেখছেন তারা। যাই হোক, ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের ক্ষেত্রে আরও সবচেয়ে যে বিষয়টি সবার সামনে আসছে সেটি হচ্ছে জাস্টিন ট্রুডোর, যেহেতু তিনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন এবং বিগত সময়ের ফাইন্যান্সিয়াল পলিসি, ইকোনমিক পলিসি, যেই পলিসি আসলে কানাডার অর্থনীতিকে একরকম একটা নিচের দিকে নিম্নমুখী করে দিয়েছে, সেই পলিসি ফরমেশনের দায়ভাগ তার উপর যাবে এবং সেই ইকোনমিক ম্যানেজমেন্টের যে দুরবস্থা কানাডাতে তৈরি হয়েছে তার দায়ভাগ তাকেই নিতে হবে, বিকজ শি ওয়াজ দ্য ফাইন্যান্স মিনিস্টার। এইসব বিবেচনায় কারিনা গোল্ড তিনি আসলে এই বড় ধরনের পলিসি লেভেলে ছিলেন না, বাট শি ওয়াজ ম্যানেজিং দ্য হাউস, সংসদ নেত্রী হিসেবে সংসদ ব্যবস্থাপনাটি তিনি ভালোভাবেই করে যাচ্ছিলেন। আর মার্ক কার্নির তো ইকোনমিক ম্যানেজমেন্টের একটা প্রোভেন রেকর্ড, ক্রেডিট দুটোই আছে। বলে রাখি যে আজ ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড যেই মুহূর্তে নিজের প্রার্থিতা ঘোষণা করছিলেন টরন্টোতে, দর্শক এর আগে আমরা পত্রপত্রিকায় পড়েছি যে তিনি মন্ট্রিয়ালে যাবেন এবং মন্ট্রিয়াল থেকে সেখান থেকে তিনি তার প্রার্থিতা ঘোষণা করবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি আসলে টরন্টোতে বাচ্চাদের একটি ক্লাব থেকে ক্লাবের একটি অডিটোরিয়াম থেকে তিনি তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। কিন্তু ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগে সকালবেলায় পররাষ্ট্রমন্ত্রী মেলোনি জোলি তিনি আনুষ্ঠানিকভাবে মার্ক কার্নিকে সমর্থন ঘোষণা করেছেন। মেলোনি জোলি পররাষ্ট্রমন্ত্রী, তার নামও উচ্চারিত হচ্ছিল সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসাবে জাস্টিন ট্রুডোর রিপ্লেসমেন্ট হিসাবে, কিন্তু তিনি পরবর্তীতে ঘোষণা দিয়ে প্রার্থিতা থেকে সরে গিয়েছেন এবং তিনি বলছেন যে যেহেতু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে কানাডাকে একরকম আক্রমণ করার একটা প্রস্তুতি নিচ্ছেন, এই সময়ে ক্যাবিনেটেই তার থাকাটা জরুরি, রাদার দেন তিনি নতুন কোনো দায়িত্ব নিলেন, প্রতিদ্বন্দ্বিতা করলেন, তার চাইতে ফরেন মিনিস্টার হিসাবে আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়ন এবং ডোনাল্ড ট্রাম্পের যে কোনো আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে কানাডার স্বার্থ রক্ষা করা, সেই ক্ষেত্রেই তার ভূমিকা রাখা উচিত। সেই বক্তব্য দিয়ে তিনি প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন। তবে এখানে একটি বিষয় বিবেচনায় রাখা দরকার যে মেলোনি জোলি তিনি হচ্ছেন মূলত কুইবেকের এমপি। সো কুইবেকের রাজনীতিতে কুইবেকের বাকি সংসদ সদস্যদের উপর তার আলাদা একটা প্রভাব আছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তারও নির্বাচনী এলাকা কুইবেক, কিন্তু মেলোনি জোলি তার নির্বাচনী এলাকা কুইবেক এবং তিনি পুরো কুইবেককে মার্ক কার্নির পক্ষে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন, তেমনই একটা ইঙ্গিত দিয়েছেন। যাই হোক, আগামী 9 মার্চ পার্টির কনভেনশনে আমরা জানতে পারবো যে কে নেতা নির্বাচিত হলেন বা কে কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হবেন কিংবা লিবারাল পার্টির নেতা হবেন। তবে এর মাঝখানে সব প্রার্থীরাই তাদের পলিসি নিয়ে তারা বক্তব্য দিয়ে যাবেন এবং সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। আমরা সামনের ভিডিওগুলোতে তিনজনেরই কে কি বলতে চাচ্ছেন, কে কার কি পলিসি, কে দায়িত্বে গেলে কি করবেন এবং সেগুলো আমাদের জন্য কতটা সুখকর হবে, কতটা অসুখকর হবে, আমাদের প্রত্যাশার সঙ্গে কার পলিসিগুলোর কতটা মিল আছে, সেগুলো নিয়ে আমি
সামনের ভিডিওগুলোতে আলোচনা করব। নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।